আমি স্যার হয়ে গেছি। তা আমাকে একবার টিভিতে আনন্দমেলা অনুষ্ঠানে এক উপস্থাপিকা সে বলল যে আপনার কি কোনো ডাক নাম আছে? তা আমি বললাম যে আছে। বলল যে ডাক নামটা কি? তা বললাম যে সেটা তো ঠিক প্রকাশ্যে উচ্চার্য নয়, খুব শ্রুতি মধুরও নয়। তো বললো যে আপনার আব্বা কি আপনাকে ওই নামে ডাকতেন? তা বললাম যে হ্যাঁ, ওই নামেই ডাকতেন। তো তার সঙ্গে আমি যোগ করলাম যে ভাগ্য ভালো আব্বার সময় মতো সটকে পড়েছি, কারণ এতদিন থাকলে স্যারই বলতে হতো। ওই আমারও মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আসলে ও আজকে প্রস্তুতি নিয়েছে। তাহলে তুমি আজকাল আমার চাইতে অনেক ভালো বক্তৃতা করছো। একটা ব্যাপার হলো যে আমার অঙ্ক মাথায় কোনোদিনই ঢোকে না, অঙ্কে আমি সবসময় কাঁচা। এবং এটা প্রথম ধরা পড়লো ক্লাস 6-এ উঠে। আমাদের ক্লাস টিচার প্রাণকৃষ্ণ সাহা সবার কাছ থেকে বেতন নিয়েছেন, অনেক টাকা, অনেক সিকি, অনেক আধুলি সব একসঙ্গে আছে। এত কষ্ট করে উনি সেটা গুনতে আর আগ্রহী নন। এখন আমি প্রিন্সিপালের ছেলে, সেকালে প্রিন্সিপাল রাস্তায় ঘাটে পাওয়া যেত না, তো সচ্ছল পরিবার, সুতরাং একে বিশ্বাস করা যায়। এই জন্য বললেন যে আয়তরে একটু গুনে দে। তো আমি গোনা শুরু করলাম এবং বেশ সাফল্যের সঙ্গে গোনা শেষ করলাম। তো স্যার বললেন যে এখন একটা কাজ কর, আবার গুণ। আমি গুনে দেখি নতুন ফল হয়েছে। এরপরে যতবার গুনতে লাগলাম ততবারই নতুন ফল। তখন স্যার আমাকে বললেন অপদার্থ। আমি ক্লাস 6-এ পড়ি, তো অপদার্থ শব্দটার মানে তখনও বুঝি না। তা আমি বুঝলাম যে উট টুট জাতের কোনো একটা প্রাণী বলে হয়তো উনি আমাকে সম্বোধন করেন। এইভাবে আমার অঙ্ক শুরু, এবং যখন আরো 2-4 ক্লাস উপরে উঠলাম তখন অবস্থার শোচনীয় হয়ে উঠলো, কারণ দেখা গেল যে অঙ্কে নিয়মিত ফেল করতে শুরু করেছে। এখন কি করে ম্যাট্রিক পাস করি? টেস্ট পরীক্ষাতেও অঙ্কে ফেল করলাম। তো এ ব্যাপারে বোধহয় লুনা আমার যোগ্যতার যোগ্য। তো ও একজন পরশ পাথরকে পেয়ে গেল, সে 2 মাসের মধ্যে ওকে অনেক ভালো নম্বর পাইয়ে দিল, কিন্তু আমার দুর্ভাগ্যবশত কোনো পরশ পাথর ছিল না। তা আমি যেটা শুরু করলাম, ওই যাদবের পাটিগণিত, কেপি বোসের অ্যালজাবরা, আর কার একটা জিওমেট্রি ছিল, আমি আগা থেকে গোড়া মুখস্থ করি। আর তখন আমাদের এক্সামিনারদের বিদ্যা ওই 3 জনের বাইরে যেত না। তো সুতরাং কোনো না কোনো ভাবে প্রশ্ন আসলো এবং আমি পরীক্ষা দিয়ে 75 নম্বর পেয়ে। বুড়ো বয়সে এসে আবার টের পেলাম যে আমার অঙ্ক বিদ্যা কিছুতেই হচ্ছে না। তার কারণ আমি আমার জন্মদিন মেলাতে পারি না। আমার যে কততম জন্মদিন এইটা কিছুতেই মেলে না। একবার কেউ কেউ বুদ্ধি আরম্ভ করলো যে স্যার আপনার তো 71 না, এটা তো 17, আপনি তো তরুণ। এর মধ্যে এক মেয়ে আমাকে ফোন করলো, ফোন করে বলল যে স্যার কেমন আছেন? তা আমি বললাম যে ভালো আছি, তবে এই বুড়ো টুড়ো হয়ে গেলাম আর কি এইসব। তো সে আমাকে বলল যে স্যার আপনি তো বুড়ো হবেন না। তাই বললাম কেন? তো সে বলল যে স্যার বুড়ো হওয়ার একটা বয়স আছে, তা আপনি সেটা পার হয়ে গেছেন। তো সুতরাং কেউ কেউ আরম্ভ করলো যে স্যার আপনার তো ওটা 71 না, আপনার তো চোখের দৃষ্টিতে গোলমাল হয়ে গেছে, ওটা তো 17।
ঠিক আছে, আমি তো খুব খুশি, কিন্তু পরের বার যে 72 বছর হলো, এক বছরের তারপরের বছরে দেখি 37। আমি দেখলাম যে ভাব তো ভালো না, একে বন্ধ করা দরকার, না হলে দেখা যাবে যে 7 বছর 8 বছরের মধ্যে আমার বয়স 109 হবে। এটা বন্ধ হলো। তো এখন কততম আমার জন্ম? কারণ আমার জন্ম 1939 সালে, এবং আমি যখন ম্যাট্রিকের ফর্ম ফিল আপ করছি তখন স্যার বললেন যে কিসের 39, লেট 40, কারণ সরকারি চাকরির বয়স। তো আমি তখন 40 লিখলাম। এখন কি করে আমি যতবারই গুনি আঙুল দিয়ে, ততবারই দেখি একটা না একটা গোলমাল হচ্ছে। তো এই করতে করতে এই পর্যন্ত এসেছে। আমি আজ পর্যন্ত বয়স নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি যে আমার বয়স কত। তো আজকে আমার নাতি, সে আমার সঙ্গে ছিল, আমি বললাম যে তোর কম্পিউটার দিয়ে বের কর আমার বয়স কত, কারণ গতবার আমি করেছিলাম যে আমার বয়স 77। তো ও কম্পিউটার দিয়ে গুনে বলল যে না না, তোমার বয়স 76। এর চাইতে আনন্দের আর কি আছে? একটা নতুন জন্মদিনে যদি 1 বছর কম পাওয়া যায়। কিছুকাল আগে আমি একবার দাঁত কেটেছিল, পরের দিন একটা সেখানে ক্যাপ বসিয়ে দেবে। পরের দিন যেতেই দেখা গেল যে গতকাল যতটুকু কাটা হয়েছিল ওটা আবার গজিয়ে গেছে। ডাক্তার বললেন যে আমি এরকম ভয়াবহ দৃশ্য আমার জীবনে দেখি নাই, যেরকম একজন 70 বছরের বুড়ো এক রাতের মধ্যে যতটুকু আমি কাটলাম ততটুকু আবার গজিয়ে নিয়ে ফেরত এসছে। তো যা হোক, তো ও আজকে আমাকে আশ্বস্ত করেছে যে আপনার বয়স 76 শেষ হলো। এখন এই নিয়েও গোলমাল আছে। 76 শেষ হলো এটাকে বলতে ইউরোপিয়ানরা বোঝে যে 76 বছর, বাঙালিরা বোঝে 77। বাঙালিরা মানে মানুষকে ডিপ্রেস না করলে এদের হয় না, আর ওরা বলে যে না আপনার তো কমে গেছে, আপনার তো 76। আরেকটা গোলমাল হলো যে ওই যে অফিসিয়াল বয়স আর আনঅফিসিয়াল বয়স, হয়তো 76 হলো কিন্তু অফিসিয়াল তো 75। তো সুতরাং আমার চাইতে সৌভাগ্যবান আজকে কে? কম্পিউটার এসেছিল বলে আর আমার একটা নাতির সঙ্গে ছিল বলে আমার বয়স 77 থেকে নেমে 76 হয়েছে, 76 থেকে নেমে অফিসিয়াল 75। জীবন তো অনেক দিন কাটলো, এতদিন বাঁচবো এ কল্পনাও করি। আমার ধারণা ছিল যে 55-57 বছরে রিটায়ার করব, তারপরে অল্প স্বল্প গল্প হয়, পার্কে হাঁটবো, বুড়োদের সঙ্গে হে হে হো হো করবো, কেমন। কিন্তু দেখলাম আমার জীবন সম্পূর্ণ উল্টে গেল। আমার আশেপাশে কোনো বৃদ্ধই নাই, আমার চারপাশে 17 থেকে 24, এর বেশি হলেই আমি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিই, কেমন আমার স্বার্থে, কারণ ও থাকলে আমি নাই, বৃদ্ধ থাকলে আমি শেষ। সুতরাং বৃদ্ধের সংস্পর্শ, ওই যে নাসিরের চুল পেকেছে, আমি অত্যন্ত সন্দেহের চোখে সেদিকে তাকাচ্ছি যে ওর সঙ্গে তো আর যত পরিবেশ আন্দোলন টান্দোলনই করে থাকি, চুল পেকেছে যখন, তখন এই নাসিরের সঙ্গে আর থাকা চলবে না। তো যা হোক, তো জীবনটা অনেক দিন গেল, ভালোই গেল, কারণ কোনো বড় রকম বিপর্যয় আমার জীবনে এ পর্যন্ত আসে নাই। মা মারা গেছিলেন একেবারে ছোট বয়সে, সেই জায়গাটা শূন্য হয়ে আছে, ওই জায়গাটা আর ভরে না। আমি দুইটা বই মার নামে উৎসর্গ করেছি, এবং আমি সব জায়গাতেই লিখেছি যে মা আমার সারা জীবনের কষ্ট, এটা অপূরণীয়। আব্বা যখন মারা গেছেন তখন আমার বয়স অনেক, তো সুতরাং সেটাকে সহ্য করার মতো শক্তি আমার মধ্যে ছিল। এরপরে বড় কিছু আর প্রবলেম হয়নি। আমরা 11 ভাই বোন,
সাধারণত আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে 11 ভাই বোন যদি থাকে আর সেই বাড়ির বড় ছেলে যদি কেউ হয়, আমি তাই। বড় ছেলে মানে বোকা ছেলে, সুতরাং কিছু দায় দায়িত্ব সংসারের তো চলে আসার কথা। কিন্তু আব্বা এমন বয়সেই মারা গেলেন যে ততদিনে আমরা প্রত্যেকেই প্রায় দাঁড়িয়ে গেছি, সুতরাং ওই জায়গা থেকে বেঁচে গেলাম। তারপরে বিপদ যেটা হতে পারতো সেটা ওই যে ওইখানে হতে পারতো, কেমন হতে পারতো, কিন্তু কৌশলে সেটা এড়িয়ে গেল। এবং সেই কৌশলটা আমি শিখেছিলাম আমার স্কুল লাইফে। আমাদের বাসায় যে কাজের ছেলেটা ছিল তার একদিন আলসিমে হলো যে সে বাজারে যাবে না। সে আমাকে বলল 10টা টাকা, সেকালে 10 টাকা তো মারাত্মক, 47 সালে 10 টাকা। টাকাটা দিয়ে বলল যে তুমি এই জিনিস নিয়ে এসো। আমি তো বেশ 10 টাকা বাজার করতে যাচ্ছি, এরকম করে করে যাচ্ছি। তারপরে বাজারে গেলাম এবং কিছুক্ষণের মধ্যে আবিষ্কার করলাম যে সেই লাল চকচকে টাকাটা আমার পকেটে আর নেই। বাসায় ফিরে আসলাম, আব্বা তো আমাকে চিনতেনি চিরদিন। আমার অবস্থা, উন্নত মান সম্পর্কে তার ধারণা এত সুস্পষ্ট যে আব্বা বললেন যে আমি ওকে কিছু বলতে চাই না, কিন্তু কোন গাধা ওকে পাঠিয়েছে আমি তাকে চাই। এবং সে গাধা অদূরেই দণ্ডায়মান ছিল। সুতরাং গাধাকে যেভাবে আপ্যায়ন করা হয় সেভাবে আপ্যায়ন করা হলো এবং বলা হলো যে আর কোনোদিন যেন আমাকে বাজারে পাঠানো না হয়। আমি একটু অপমানিত বোধ করি, এইরকম ভাবে আমাকে আর কোনোদিন বাজারে পাঠানোর যোগ্য মনে করা হবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝলাম যে একটা অসাধারণ সৌভাগ্য আমার জীবনের উপরে চলে এসেছে, যে আমাকে আর বাজার করতে হবে। তো বিয়ের পরেও তাই হলো। আমার স্ত্রী আমাকে একটা মুরগি কিনতে বাজারে পাঠিয়ে গেলাম। বাজারে ঢুকবো, দেখি যে না, শেষ পর্যন্ত ঢুকতে হবে না। তার কারণ এর আগে আমি কোনোদিন বাজারে যাই নাই। কোথায় বাজার কি, কোথায় মুরগি, কোথায় মোরগ, কিছুই জানি না। যাব দূরে, দেখি যে অত যাওয়ার দরকার নেই, বাজারের গেটেই দাঁড়িয়ে আছে লোক। কেমন সবার মুরগির ওই পা গুলো তার হাতে ধরা, মাথাগুলো সব নিচে, এবং সেই লোকটা একটু ঝাড়া দিল, মুরগিগুলো বেশ। এবং আমাকে যে দাম বলা হয়েছিল দেখলাম যে ওই দাম তার চাইতে অনেক কম। আমি বললাম তাহলে তো আরো গৌরব, বীরের মতো বাসায় ফিরবো, যে 8 আনা কম দিয়ে ফিরলাম, কিনে আনলাম। তারপরে তার সঙ্গে দরাদরি হলো একটা মুরগি নিয়ে, এবং দেখলাম যে মুরগিটা আমার দিকে তাকাচ্ছে, চোখ পিট পিট করে আর দেখে। সম্ভবত তার সর্বশেষ হত্যাকারীকে, জীবনের সর্বশেষ খতমকারীকে সে দেখে নিচ্ছে। আসলো, এসে যখন বাসায় মুরগিটা পৌঁছালো, দেখা গেল যে মুরগিটা মরা। বিদ্যুৎ গতিতে সারা শহরে রটিত হয়ে গেল যে আমি মরা মুরগি নিয়ে বাসায় ফিরেছি। এর পরেও কি করে যেন আমার উপর আস্থা স্থাপন করা হলো, এবং আবার পরের দিন আমাকে মুরগি কেনার জন্য পাঠালো। সেবার আমি সারা বাজার খুঁজে সবচেয়ে বলশালী মোরগটা খুঁজে বের করলাম, যাতে মৃত্যুর কোনো সম্ভাবনা না থাকে। যেমন যদি তুষারকে, কেমন হ্যাঁ, তুষারকে যদি নিয়ে আসা যেত, যা হতো আর কি। সবাই বলতে হ্যাঁ এনেছো বটে, তোমার পছন্দ আছে। আর যে কোনো সম্ভাবনাই থাকে, মারা যাওয়ার সম্ভাবনা নেই। তো সেইটা নিয়ে আসলাম, রিক্সায় করে আসছি, কিন্তু তার স্বাস্থ্যই হলো আমার কাজ। সে আমার হাত থেকে এমন এক ঝটকা মারল যে হাত থেকে বেরিয়ে সে পড়ে গেল মাটিতে, এবং যেই মাত্র পড়লো আমার পিছনের রিক্সা তার গলার উপরে। সুতরাং আমি আবার একটি মরা মুরগি সহ
অপমানের চূড়ান্ত। তারপরে বোঝাই যাচ্ছে কি হলো, তোমার আর বাজার করার দরকার নেই। ও, আমি এই জন্যই যুগ যুগ ধরে বসেছি, কেমন আমার আর বাজার করতে হবে না। তো এইভাবে কেটে গেল আমার পারিবারিক জীবন। তারপরে আসলো প্রফেশনাল জীবন, শিক্ষকতা। শিক্ষকতা করব। ছোটবেলায় আব্বাকে দেখেছি, অসাধারণ শিক্ষক, একদম সবাই আব্বার কথা বলছে মানে মনে হতো কোনো দেবতা টেবতা নিয়ে কথা হচ্ছে। তখন আমি ঠিক করে রেখেছিলাম যে আমিও শিক্ষক হব, এইরকম শিক্ষক। কিন্তু শিক্ষকতায় যে এত আরাম এটা তো জানি না। আব্বা যে কেন দেবতা হতে চেয়েছেন এবং হয়েছে, টের পেলাম যে ওখানে কোনো পড়াতে হয় না। প্রতিদিন ম্যাক্সিমাম 2টো ক্লাস, বছরে 6 মাস ছুটি। আর জাগ্রত ছাত্র সমাজ আরেকটু জাগ্রত হয়ে উঠলে আরো 3 মাস, তাহলে দেখা যায় বছরে 9 মাস। সুতরাং ঘর জামাইয়ের চাইতে আর ভালো কি? ঘর জামাই একটু লাথি টাথি খায় আর এইটাই তো। এত ছুটি পেলে একটু লাথি টাথি খেতে কোনো আপত্তি নাই। তো সুতরাং এইভাবে আরামে ঘর জামাইয়ের মতো জীবন কাটতে লাগলো। যা খুশি তাই করতে লাগলাম। কখনো সাহিত্য আন্দোলন করি, কখনো টেলিভিশনে যাই, কখনো এটা করি, কখনো ওইটা করি, কখনো পরিবেশ আন্দোলন করি। যা খুশি, জীবনকে যত আনন্দে ব্যবহার করা সম্ভব, যত খুশিতে, যত দিক থেকে ব্যবহার করা সম্ভব, আমি সেই ব্যবহারটা করেছি। খালি একটু বেশি করেছি, আড্ডা দিয়েছি একটু বেশি। কিছু আড্ডাবাজ জুটে যাওয়ায় অথবা টের পেয়েছে যে আমার কাছে আসলে আড্ডা শুরু হবে, এইতে একটু ক্ষতি হয়ে গেছে জীবনে। আর ক্ষতি হয়েছে ঘুমে। তারপরে আমরা নাকি সেদিন কাগজের মধ্যে পড়লাম যে আমরা নাকি খেতে 6 বছর সময় ব্যয় করি এবং টয়লেটে গিয়ে 7 বছর। খাওয়ার চাইতে একটু বেশি। তারপরে যেটা, সেটা হচ্ছে যে আমার একটা জিনিস আমি অল্প বয়সে টের পেলাম যে আমি একদম একটা ঘোর লাগা মানুষ। যখন যেটা নিয়ে পড়ি তার বাইরে আর কিচ্ছু দেখতেও পাই না, বুঝতেও পাই না, চিনতেও পাই না। তখন আমি বলতাম যে আমি হচ্ছে একেশ্বরবাদী। আমার বাবা একটা, আমার মা একটা, কেমন আমার স্ত্রী একটা, আমার আল্লাহ একটা, আমার কাজ একটা, আমার সমস্ত জায়গাতে আমি একটা পারি। এখন অনেকগুলো পারি, একটু বহুচারিতা দোষ। যখন যেটা নিয়ে পড়লাম পাগলের মতো, জীবনটা খুবই এনজয়েবল। এবং সবচেয়ে বড় কথা যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সব কিছু আমার ভালো লাগে। জীবনের যে কোনো জিনিস আমার কাছে মধুর মনে হয়েছে, মিষ্টি লেগেছে। এটা অবন ঠাকুরের একটা লেখার মধ্যে আছে খুব সুন্দর করে। আমি ছাত্রদের প্রায়ই বলি যে ভেরেন্ডা গাছ কি মানুষ খেতে পারে? মানুষ আখ গাছ খেতে পারে। কেন খেতে পারে? আখের মধ্যে কি আছে? রস আছে, মাধুর্য আছে। তা আমি জীবনের সমস্ত জায়গায় আমি মাধুর্য পেয়েছি। সেই জন্য আমার জীবন নিয়ে মানুষ বলে যে এত কাজ করো তুমি, আমি বলি যে কাজ করি না, আমি তো মজা করি, আমি তো আনন্দ করি। এবং সেই জন্য মানে কোনো কষ্ট জীবনে হয়নি, মোটামুটি ফাঁকি দিয়েই। কিন্তু একদিন তোর হইবে রে মরণ, ওরে হাসন রাজা। একদিন কিন্তু জীবন এসে দাঁড়ায়, দাঁড়ালেও কিছু এসে যায়। আমি যদি এনজয় করে থাকি তাহলে এনজয়মেন্ট, আমার মৃত্যুটাও একটা এনজয়মেন্ট হওয়া উচিত। এই পৃথিবীতে কোনো মানুষ কোনো কালে, যত মানুষ জন্মেছে, কেউ কি মৃত্যুকে অ্যাভয়েড করতে পেরেছে? আর যারা বেঁচে আছে এখানে কেউ কি পারবে? যারা ভবিষ্যতে আসবে কেউ কি পারবে? কেউ যেটা পারে না সেটা তো উৎসব, সেটা তো আনন্দ। সেটার মধ্যে ঝাঁপ দিয়ে পড়াতে কেমন, যেমন এই যে বাচ্চারা নদীতে যখন প্রথম পানি আসে, কিরকম ন্যাংটা বাচ্চারা ঘুমের দিকে, তোমাদের মনে আছে কিনা, পাগলের মতো ঝাঁপ দিয়ে পড়তে থাকে, পাগলের মতো।
আমাদের কাছে জীবন সেরকম হওয়া উচিত। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার মধ্যে মৃত্যু ভয় নাই, মৃত্যু বেদনা আছে। এবং শামসুর রহমানের মধ্যে আমি দেখতাম মৃত্যু বেদনা কি ভয়ঙ্কর পর্যায়ে আমি দেখেছি। প্রতি মুহূর্তে মানে এই হতো যে এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে। এবং এটা যে শুধু শামসুর রহমানের না, রবীন্দ্রনাথের মধ্যে মৃত্যুর আগের বছরেও তিনি একটা চিঠি লিখছেন যে আমার মাথার উপরে এত বিশাল নীল একটা আকাশ, আমার পায়ের সামনে এত বিশাল সবুজ একটা মাঠ এসে হুমড়ি খেয়ে পড়েছে, এর মধ্যে থেকে যদি আমি মরতে চাই এর চাইতে দুঃখের আর কি হতে পারে। কিন্তু আমি মনে করি যে না, কেমন মৃত্যুর বেদনা, যদি আমি মৃত্যুকে প্রশ্রয় দিই মৃত্যু আমার ঘাড় ধরে। সুতরাং আমার যেটা একমাত্র কর্তব্য সেটা আমি টের পেয়েছিলাম। একবার আমি চাঁদপুর থেকে আসছিলাম মেঘনা দিয়ে, সন্ধ্যার সময় হঠাৎ প্রচন্ড ঝড় উঠল এবং এমন প্রচন্ড ঝড় এবং আমাদের লোক মানে লঞ্চটাকে এমন ভাবে সেটা তোলপাড় করতে লাগলো যে ভয়ে 6 জন লোক ভয়েই শুধু লাফ দিয়ে পড়ে গেল। সেই সময় আমি সারেঙের পাশে দাঁড়িয়ে আছি। আমি দেখলাম সে কি করলো, সে যেদিক থেকে ঝড়টা আসছে সোজা লঞ্চের মুখটাকে সেই দিকে দিয়ে একদম ফুল স্পিডে সে চালিয়ে দিল মেঘনার মাঝখানে। সে ছিল কিন্তু পাড়ে। আমি বললাম যে আপনি পাড়ের থেকে মাঝখানে চলে যাচ্ছেন কেন, আপনি তো ডুবে মরবেন। বলে যে পাড়ে থাকলে আমি মরে যাব। আমাকে সোজা ওই যেদিক থেকে ঝড়টা আসছে সে ঝড়ের বুকের মধ্যে ঢুকে পড়তাম, তাহলে পরে আমি বেঁচে যেতে পারি। তা আমি মনে করি মৃত্যু যখন আমার সামনে এসেই গেছে, আমি সরাসরি মৃত্যুকে ফেস করতে চাই। আমি আমার কাজ করে যেতে চাই, মৃত্যু তার কাজ করবে। মৃত্যুই কোথায় যায় আর আমি, এবং মৃত্যুকে যদি আমি মর্যাদার সঙ্গে নিতে পারি তাহলে মৃত্যুর উপরে আমি জয়ী হলাম। তো আমি চাই মর্যাদার সঙ্গে মরতে। পৃথিবীতে বহু লোক মর্যাদার সঙ্গে মরেছে। জাপানিরা এখন পর্যন্ত কোনো এতটুকু অসম্মানের ঘাটতি হলে ছুরি নিয়ে পেটটা কেটে মরে যায়। তারা মৃত্যুর কাছে পরাজিত হয় না, মৃত্যুকে পরাজিত করে। আমি তো মনে করি মৃত্যুকে পরাজিত করে। এবং আমরা ছোটবেলায় ইংরেজিতে পড়তাম না, সলোমন গ্রান্ডি বর্নন মানডে, তারপরে ব্যাপটাইজড অন টিউসডে, ম্যারিড অন ওয়েডনেসডে, তারপরে সিক অন থার্সডে এবং died on Sunday, and this was the end of Solomon Grundy. তো আমরা প্রত্যেকেই তো সলোমন গ্রান্ডি। তো একটা কথা দিয়ে আমি শেষ করবো শুধু, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি এটা লিখেছি আমার একটা বইয়ের মধ্যে, যে 2টা কথা। একজন এসে বলল যে গতকাল আমার খুব খারাপ গেছে, আজকে ভয়াবহ খারাপ, আগামীকাল এত খারাপ হবে যে কিয়ামতই বোধ হয়ে যাবে। এই কথাটা কি সত্যি না? কারণ যত খারাপই হোক গতকাল, কিছু ভালো তার মধ্যেও ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে। আবার একজনে এসে বলল যে গতকাল খুব ভালো ছিল, আজকে অসম্ভব ভালো, কালকে এত ভালো হবে যার কোনো তুলনা নেই। এটাও কিন্তু মিথ্যা কথা, তাই না? কারণ গতকাল যতই ভালো থাকুক তার মধ্যে কিছু খারাপ ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে। পৃথিবীর কোনো কিছু এত নিখাত বা নির্ভেজাল ভালো বা খারাপ হয় না। তাহলে আমরা কোনটা বেছে নেব? এই প্রথমটা নেব না দ্বিতীয়টা নেব? দ্বিতীয়টা নেব। দুটোই মিথ্যা, দুটোই মিথ্যা, কিন্তু আমি দ্বিতীয়টা নেব, কারণ দ্বিতীয়টা আমাকে শক্তি দেবে, আমাকে উজ্জীবিত করবে এবং জয়ী করবে। আমি ইতিবাচকতার পক্ষে।